মা, আমি কাজে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। এই বুড়ো বয়সে আমি নিজের খেয়াল রাখতে পারছি না রে বাবা। দুই বিয়ে করে আমার খেয়াল রাখার একটা বৌমা এনে দে। উফ মা, তুমি আবারও বিয়ের কথা তুলছো? আমি তোমাকে না বলেছি মনের মতো মেয়ে না পেলে আমি বিয়ে করব না? এই মনের মতো মেয়ে কবে পাবি, আর কবে বিয়ে করবি শুনি? আমি যে তোর এই হেয়ালিপানা আর মেনে নিতে পারছি না। করব মা, করব, আমাকে আরেকটু সময় দাও। দেখবে সুন্দর একটা পরীর মতো মেয়ে পাখিকে বিয়ে করে এনেছি। এবার আমি চললাম, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে টোনা মুরলীগুলির বাড়িতে চলে আসে। এই নবাবজাদা, এখন আসার সময় হলো তোর? আমার গরু ছাগলগুলো ক্ষুধার জ্বালায় ছটফট করছে, যা ওদের তাড়াতাড়ি নিয়ে মাঠে যা। যাচ্ছি মোড়ল দাদা, যাচ্ছি। আর হ্যাঁ শোন, গরু ছাগলগুলোর পেট যেন ভালোভাবে ভরে, নয়তো কিন্তু তোর মাসের মাইনে কাটবো। চিন্তা করো না মোড়ল দাদা, ওদের পেট ভরে খাইয়ে তবেই বাড়ি ফিরবো মাঠ থেকে। টোনা আর কিছু না বলে মোরলের গরু ছাগল নিয়ে মাঠের দিকে চলতে থাকে। আম্মা, আম্মা। যা যা, সোজা মাঠের দিকে যা, যা যা। আরে, ওদের তো পেট ভরে গিয়েছে, যাই ওদের বাড়িতে নিয়ে যাই। এই চল চল, বাড়িতে গিয়ে বিশ্রাম নিবি, চল চল। টোনা এই বলে গরু ছাগলগুলোকে মুরলীগুলির বাড়িতে নিয়ে আসে। দাদা, সব গরু ছাগলের পেট ভরেছে। পেট ভরেছে না ছাই, তুই তো এক্ষুনি এদের নিয়ে গেলি, এত তাড়াতাড়ি কি এদের পেট ভরে গেছে? চুরি করার আর জায়গা পাস না তাই না? যা এদের নিয়ে যা আবারও। দাদা, আমি সত্যি বলছি, ওদের পেট ভরেছে। দেখো ওদের পেট কেমন খাবারে ফুলে গিয়েছে। আমি তোর আর একটা কথাও শুনতে চাই না, যা এদের আবারও খাইয়ে নিয়ে একেবারে সন্ধ্যায় ফিরবি। আচ্ছা ঠিক আছে দাদা, এই চল চল, আবারও মাঠে চল। এই মোড়লকে নিয়ে আর পারি না, যদি একটা ভালো কাজ পেতাম তাহলে এই রাখালের কাজটা ছেড়ে দিতাম। হে বিধাতা, আমাকে একটা ভালো কাজের সন্ধান দাও। এই বলে টোনা চলতেই থাকে। অন্যদিকে একটা গুহায় ডাইনি, এই নাও মিষ্টি খাও। দেখাই, কিন্তু একই মিষ্টিগুলো এত ছোট কেন? তোকে না বলেছি আমি বড় মিষ্টি খেতে পছন্দ করি? তাহলে তুই কোন সাহসে আমার কথা অমান্য করে ছোট মিষ্টি নিয়ে এসেছিস? আসলে ডাইনি, বড় মিষ্টি বানাতে অনেক সময় লাগে আর অনেক কষ্ট হয়, তাই আমি ছোট মিষ্টি বানিয়েছি। আর বড় মিষ্টি হোক বা ছোট, সেটা তো মিষ্টি তাই না? নাও এগুলো খেয়ে নাও ডাইনি। তোর এত বড় সাহস, মুখে মুখে তর্ক করিস? তোকে আমি এখনো বাঁচিয়ে রেখেছি আমার সেবা করার জন্য, নয়তো তোর মায়ের মতো তোকেও খেয়ে ফেলতাম। যা দূর হ, আর বড় মিষ্টি বানিয়ে নে আয়। হে বিধাতা, তুমি আমাকে কোন বিপদে আটকে রেখেছো? আমাকে এখান থেকে মুক্ত হতে সাহায্য করো, আমি মুক্ত হতে চাই। এভাবে বন্দী হয়ে এই অন্যায়কারী ডাইনির সেবা করতে আমার আর ভালো লাগছে না। মা, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিতেও পারছি না, তবে যদি কখনো এখান থেকে মুক্তি পাই আমি এই ডাইনিকে ধ্বংস করবই করব। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এরে মুখ পড়ে, আর কতক্ষণ লাগবে তোর মিষ্টি বানাতে শুনি? তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়, নয়তো তোকে খেয়ে ক্ষুধা মেটাবো। এই তো ডাইনি, তোমার বড় মিষ্টি নিয়ে এসেছি, নাও নাও খাও এবার। আমি এখন রেস্ট নিব, আমার পা টিপে দে। আচ্ছা ঠিক আছে ডাইনি। টনি ডাইনের পা টিপে দিতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। আজ তোদের বনের গভীরে নিয়ে যাব ঘাস খাওয়াতে, চল চল জলদি চল রে, এখান থেকে বনের গভীর অনেক দূর। এই তো এসে পড়েছি, যা যা তোরা ঘাস খাওয়া শুরু কর।
আর আমি ওই গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই। টোনা গরু ছাগল গুলোকে রেখে যেই না গাছের নিচে বিশ্রাম নিতে চলতে ধরে, ঠিক তখনই টোনা হোঁচট খেয়ে পড়ে যায়। ওরে মারে, ওরে বাবারে, আমার পা গেল রে গেল। কিসের সাথে লাগলো দেখি। আরে এটা আবার কি? মাটির নিচ থেকে অর্ধেক বের হয়ে আছে, দেখি তো। আরে আরে, এটা তো একটা বাঁশি। ভালোই হলো বাঁশিটা কুড়িয়ে পেয়ে। এখন থেকে আমি এটা বাজাবো। হা 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 হা। টোনা বাঁশিটা পেয়ে ভীষণ খুশি হয়ে যায় আর বাজাতে থাকে। টোনার বাজানো বাঁশির সুর গুহায় থাকা ডাইনির কান পর্যন্ত পৌঁছে যায়। হায় হায় রে, এই সুর কোথা থেকে আসছে? আমি এই সুর শুনতে পাচ্ছি না। আহ! থামাও, এই সুর থামাও, আমি আর শুনতে পাচ্ছি না। ডাইনি কান চেপে ধরে ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর বাঁশির সুর থেমে যায় আর সাথে সাথেই ডাইনির ছটফটানিও বন্ধ হয়ে যায়। কে বাজালো এই বাঁশি? আমাকে ওই বাঁশিওয়ালাকে ধরে বাঁশি কেড়ে নিতেই হবে, আর ওই বাঁশিওয়ালাকেও শেষ করতেই হবে। বাঁশির সুর শুনে ডাইনি এমন ছটফট করলো কেন? বাঁশির সুর শুনে কারো এমন ছটফট করার কথা তো নয়। তবে কি ওই বাঁশির সুরই পারবে ডাইনিকে ধ্বংস করতে? আমার মন কেন জানি বলছে ওই বাঁশির সুরই ডাইনির ধ্বংস। না না, আমাকে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। ওই বাঁশিওয়ালাকে ডাইনির আগে আমাকে খুঁজে বের করতে হবে। কোথায় গেল? এখানে তো কেউ নেই। বেটা পালিয়েছে মনে হয়। আরেকদিন এখানে এসে বাঁশি বাজালে ওকে দেখাবো মজা। চারদিকে তো গরু ছাগলের পটি পড়ে আছে। মনে হয় যে বাঁশি বাজিয়েছে সে কোনো রাখাল। আমার বিশ্বাস ওই রাখাল আবারও এখানে আসবে। আমাকে ওই রাখালের সাথে দেখা করতেই হবে। যাই, এখন ভিতরে যাই, নয়তো আবার ডাইনি সন্দেহ করবে। টুনি এসব বলে গুহার ভেতরে চলে আসে আর কিছুক্ষণ পর ডাইনিও এসে উপস্থিত হয়। এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন টোনা আবার ওই গুহার সামনে গরু ছাগল নিয়ে আসে ঘাস খাওয়াতে। টুনি টোনাকে গুহা থেকে দেখে ডাইনির চোখ ফাঁকি দিয়ে টোনার কাছে আসে। হ্যাঁ যে পাখি, শুনতে পাচ্ছো? আরে বাহ, কি সুন্দর চোখ ধাঁধানো রূপসী পাখি। আমি তো এমন পাখিকেই খুঁজছি বিয়ে করার জন্য। কি হলো, শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলো পাখি, কি বলতে চাও? তুমি কি কাল এখানে বাঁশি বাজিয়েছিলে? হ্যাঁ, আমি বাঁশি বাজিয়েছিলাম। কিন্তু এমন প্রশ্ন কেন করছো? আমি অনেক বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। বিপদ? কি বিপদে পড়েছো? আমি ওই গুহায় থাকি একটা ডাইনির সাথে। ডাইনি আমাকে বন্দি করে ওর দাসী বানিয়ে রেখেছে। ও আমার মাকে মেরেছে। আমি এখান থেকে পালানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পাইনি। ডাইনি তার অদৃশ্য শক্তির মাধ্যমে আমাকে আবারও খুঁজে এনেছে। তুমি আমাকে বাঁচাও, আমি মুক্তি চাই। কিন্তু আমি তোমাকে কি করে বাঁচাবো? তোমাকে এখান থেকে নিয়ে গেলে ওই ডাইনি তো আবারও খুঁজে বের করবে তোমায়। ও যাতে আমাকে আর খুঁজে না পায়, তার জন্য ওকে ধ্বংস করতে হবে। আর ওকে ধ্বংস তোমার বাঁশির সুরই করতে পারবে। আমার বাঁশির সুর ওই ডাইনিকে ধ্বংস করতে পারবে? এটা তুমি কিভাবে জানলে? আমি কাল রাতে ডাইনির মুখে শুনেছি ওই বাঁশির সুরই ওর ধ্বংসের কারণ। তাই আর দেরি নয়, বাজাও বাঁশি, বাজাও। তাই যদি হয় তবে আমি এক্ষুনি বাঁশি বাজাচ্ছি। এই বলে টোনা বাঁশি বাজাতে শুরু করে। বাঁশির সুর ডাইনির কানে আসতেই ডাইনি ছটফট করতে করতে গুহার বাহিরে আসে আর ডাইনি বলে, বন্ধ কর, বন্ধ কর এই বাঁশি বাজানো। আমি সহ্য করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আহ! আমার খুব কষ্ট হচ্ছে। আমি ধ্বংস হতে চাই না, ওটা বন্ধ কর। ডাইনি ছটফট করতে করতে এক পর্যায়ে সেখানেই ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়েছে, ডাইনি ধ্বংস হয়েছে। আজ থেকে আমি মুক্ত। টোনা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। কিন্তু আমি যাব কোথায়? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই।
আবার আমার কোনো আত্মীয় নেই। টুনি, তুমি যদি কিছু না মনে করো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ টোনা, বলো কি বলতে চাও? তোমাকে আমার অনেক মনে ধরেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি করবে আমাকে বিয়ে? হ্যাঁ, অবশ্যই করব, কারণ তোমাকেও আমার মনে ধরেছে। তাহলে আর দেরি কিসের? চলো, আমার বাড়িতে চলো। দাঁড়াও টোনা, গুহার ভিতরে ডাইনির অনেক সোনাদানা আছে, ওগুলো নিয়ে আসি। ওগুলো দিয়ে আমরা সংসার চালাবো, পাশাপাশি গরিব দুঃখীদের সাহায্য করব। আচ্ছা বেশ, নিয়ে এসো। টনি গুহা থেকে সোনাদানা নিয়ে টোনার সাথে ওর বাড়িতে চলে আসে আর দুজনে বিয়ে করে বেশ সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই রে, থালাটা ভেঙে ফেললি। এখন হালুয়া কিসে খেতে দিব বলতো? এভাবে বলছো কেন? আমি কি ইচ্ছে করে থালাটা ভাঙলাম নাকি? হাত ফসকেই তো পড়ে গেল। এরকম সুন্দর থালা একটাই ছিল ঘরে, সেটাও ভেঙে ফেললি। বললাম যে এই থালাটা আনিস না, তাও আনলি। ফেরিওয়ালা আসলে আরেকটা কিনে নিও, তাহলেই তো হয়ে যায়। কিন্তু হাতে যে তেমন কোনো টাকা নেই, মাত্র 150 টাকা আছে। এদিকে আবার আত্মীয়রা আসলে তাদেরকেও একটা ভালো থালায় খেতে দিতে হয়। আচ্ছা শোন, ঘরে কিছু কলাপাতা আনা আছে, নিয়ে আয় তো। ভাগ্যিস বন থেকে কলাপাতা নিয়ে এসেছিলাম, না হলে এখন আর হালুয়া এভাবে খাওয়া হতো না। তুই বাড়িতে থাকিস আর আমি একটু বনে যাচ্ছি, দেখি কোনো কাজ খুঁজে পাই কিনা। এভাবে ঘরে বসে থাকলে তো কিছুই করতে পারবো না। এই বনে ব্যাগটা আমাকে দিয়ে দে বলছি। এই ব্যাগে তো মনে হচ্ছে অনেক খাবার আছে। দিয়ে দে, আমাকে ব্যাগটা দিয়ে দে। ছেড়ে দে দুষ্টু বানর, আমার ব্যাগ ছেড়ে দে। কে আছো? আমাকে এই দুষ্টু বানরের হাত থেকে বাঁচাও, বাঁচাও। এরপর মেনু বৃদ্ধা বানরের অত্যাচার সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে। আর তখনই সেই পথ দিয়ে টুনি যেতে ধরলে মেনু বৃদ্ধার চিৎকার শুনে সেখানে চলে আসে। হ্যাঁ দুষ্টু বানর, চলে যা এখান থেকে, যা যা, না হলে বনের পাখিদের ডেকে তোকে এমন মার খাওয়াবো না, তখন বুঝবি মজা। তাই ভালোই ভালোই চলে যা এখান থেকে। ওরে বাবারে, আমি চলে যাচ্ছি টুনি, তবু তুই কাউকে ডাকিস না। আমাকে ওই দুষ্টু বানরের হাত থেকে বাঁচানোর জন্য তোকে অনেক ধন্যবাদ। তুই না আসলে বানর ব্যাগটা নিয়েই যেত। কিন্তু বুড়িমা, তুমি এই মাছ বনে একা একা কি করছিলে? আর তোমাকে তো আগে কখনো এই বনে দেখিনি। এইসব কথা না হয় পরে বলবো, আগে আমাকে কিছু খেতে দে না, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু বুড়িমা, আমি যে কোনো খাবার সাথে নিয়ে আসিনি, তবে আমি বাড়িতে হালুয়া রান্না করেছি। তুমি আমার সাথে চলো, এভাবে আর বনে একা থেকো না। এরপর টুনি মেনু বৃদ্ধাকে তার বাড়িতে নিয়ে যায় আর তাকে হালুয়া খেতে দিলে সে ক্ষুধার্ত থাকায় সব হালুয়া খেয়ে ফেলে। এখন বলো তো বুড়িমা, তুমি কেন এই বনে এসেছো? আসলে আমার নাতনির বিয়ে, আর আমার কাছে অনেক থালা বাসন কেনার টাকাও নেই, তাই একটু সাহায্যের জন্য এসেছিলাম। তুই কি আমাকে আরেকবার সাহায্য করতে পারবি? সাহায্য করার সামর্থ্য থাকলে কি আর তোমাকে কলাপাতা হালুয়া খেতে দিতাম? বলো বুড়িমা। তাও তো ঠিক, কিন্তু আমি এখন কোথায় যাই বলতো? কোথায় গেলে একটু সাহায্য পাবো? আচ্ছা শোনো বুড়িমা, এই বনের পশ্চিমে কালুদের বাড়ি আছে। ওরা অনেক ধনী জানো, ওদের থালা বাসন রাখার জন্য আলাদা থালা বাসনের ঘর পর্যন্ত আছে। তুমি সেখানে গেলে হয়তো কোনো সাহায্য পেতে পারো। তাই নাকি? তুই সত্যি বলছিস তো? তাহলে আমি এক্ষুনি ওদের বাড়িতে যাচ্ছি। আর এই যে আমার ব্যাগটা তোর বাড়িতে রেখে যাচ্ছি, দেখে রাখিস, কিছুদিন পর এসে নিয়ে যাব। এ কথা বলে মেনু বৃদ্ধা টুনিদের বাড়ি থেকে বের হয়ে সোজা কালুদের বাড়িতে চলে যায়। কাকলি, আয় কাকলি, একটু বাইরে আয় না, আমাকে একটু সাহায্য কর। কি হয়েছে? তুমি এভাবে চিৎকার কেন করছো? হ্যাঁ, অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি,
আমার নাতনির বিয়ে, আমাকে কিছু থালা বাসন দে না, যেন বিয়েতে ওই থালা বাসনে আমি পাখিদের খেতে দিতে পারি। আর এমনিতেও তোর থালা বাসনগুলো তো ভরেই আছে। আমি কোনো সাহায্য করতে পারবো না তোমাকে। আর ওইসব থালা বাসন পড়ে থাকলে কি আমি সবাইকে দিয়ে বেড়াবো নাকি? চলে যাও এখান থেকে। আর তোমার গরিবের শখ দেখছি মন্দ না, থালা বাসন কেনার সামর্থ্য নেই, আবার নাতনির বিয়েতে পাখিদের খাওয়াবে। তোর ব্যবহার তো দেখছি অনেক খারাপ, আর তুই অনেক অহংকারী। তোর সামর্থ্য থাকার পরেও তুই আমাকে সাহায্য করলি না, আর তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর এই থালা বাসন তোর জন্য কাল হয়ে দাঁড়াবে, আর তোর রাতের ঘুম কেড়ে নিবে। এরপর মিনু সেখান থেকে চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতেই কাকলির থালা বাসনের ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। এ কি, থালা বাসনের ঘর থেকে এসব কিসের আওয়াজ আসছে? ওরে বাবারে, বাড়িতে আবার কোনো ভূত আসলো না তো? এই কালু, ওঠো ওঠো কালু, আমার খুব ভয় করছে। কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? ওই দেখো, থালা বাসনের ঘর থেকে কেমন অদ্ভুত আওয়াজ আসছে। চলো চলো গিয়ে দেখে আসি। এরপর কালু কাকুলি মিলে তাদের থালা বাসনের ঘরে চলে যায়। এ আমি কি দেখছি? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। মনে হচ্ছে ওই বুড়ির দেওয়া অভিশাপের কারণে এসব হচ্ছে। হ্যাঁ কাকুলি, তুই ঠিক ধরেছিস। তোর কারণে এই বুড়িমার অভিশাপ আমাদের গায়েও লেগে গেছে। আর এখন আমরা তোকে শান্তিতে ঘুমোতে দিব না। আমরা রোজ রাতে এমন শব্দ করব। হ্যাঁ, আর ওই বুড়ি কোনো সাধারণ বুড়ি নয়, একটা পরী ছিল, আর ও পরীক্ষা নেওয়ার জন্য তোদের কাছে এসেছিল। এসব তোরে কি বলছিস? এখন আমি কি করব? কি করলে এই অভিশাপ থেকে মুক্তি পাবো? এখনো বেশি দেরি হয়নি, ওই পরী আবার টুনির বাড়িতে আসবে। তাই তুই কাল সকালে টুনিদের বাড়িতে যাবি, আর ওই পরীর কাছে ক্ষমা চাইবি। যদি ওই পরী তোকে ক্ষমা করে দেয়, তাহলে আমরা সবাই এই অভিশাপ থেকে মুক্তি পাবো, আর সব আগের মতো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কালকেই টুনিদের বাড়িতে যাব, আর ওই পরীর কাছে ক্ষমা চাইবো। তবুও সারা তেমন না ঘুমিয়ে থাকতে পারবো না। হে নিন বুড়িমা আপনার ব্যাগ, আমাকে সেদিন যেভাবে দিয়েছিলেন সেভাবেই ছিল। টুনি, এটার ভিতরে একটা সোনার থালা আছে, এটা তোর জন্যই ছিল। আমি তো শুধু তোর সততা দেখার জন্য সেদিন ওই কথা বলে গিয়েছিলাম। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। টুনি কথা বলতে না বলতেই সেখানে কাকুলি চলে আসে, আর টুনিকে সব বলে দেয়। আসলে মিনু বৃদ্ধা ছিল এক বৃদ্ধারূপী পরী। ঠিক আছে, কাকুলি ঠিক বলেছে টুনি, আমি আসলে এক মায়া পড়ি, আর আমি এতদিন বৃদ্ধার রূপ নিয়েছিলাম তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আমাকে ক্ষমা করে দাও পরী, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাই তুমি তোমার অভিশাপ তুলে নাও। আমি আমার অভিশাপ তুলে নিব, কিন্তু তার বদলে তুমি কথা দাও, এখন থেকে তোমার কাছে কেউ সাহায্যের জন্য গেলে তাকে ফিরিয়ে দিবে না। ঠিক আছে, তাই হবে পরী, আমি কথা দিলাম, এখন থেকে আমি সবাইকে সাহায্য করব। ঠিক আছে কাকুলি, তবে আমিও তোমার অভিশাপ তুলে নিলাম। আর টুনি, তুমি ওই সোনার থালা দিয়ে নিজের উন্নতি করতে পারবে, যদি সঠিকভাবে কাজে লাগাও। আমি বুঝতে পেরেছি পরি, আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সোনার থালা উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, দেখলে তো অভিশাপ কতটা ভয়ানক। আর আমরা সবসময় সবার পাশে থাকার চেষ্টা করব, যেন কারো অভিশাপ আমাদের ছুঁতেও না পারে। এমন সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমি কনকদের বাসায় খেলতে গেলাম। আচ্ছা ঠিক আছে রে মা, কিন্তু দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা মা, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি একদম চিন্তা করো না। এই বলে টুকি কনকদের বাসায় চলে যায়। টুকি, তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তোকে ডাকতে যাব, কিন্তু তুই চলে এলি। অনেক ভালো করেছিস রে টুকি। চল আমরা খেলা করি। হ্যাঁ চল। এরপর টুকি আর কনক খেলতে থাকে। অন্যদিকে কালুও বাজার থেকে পিঠা কিনে নিয়ে তার বাসায় আসে। কাকুলি, কনক, কে কোথায় আছো? দেখো, আমি তোমাদের জন্য পিঠা কিনে নিয়ে এসেছি।
বাবা বাবা, তুমি পিঠা এনেছো? এই ঠান্ডার দিনে পিঠা খেতে বেশ মজা। মা, আমাদের পিঠা বেড়ে দাও, আমরা পিঠা খাবো। ঠিক আছে, তুই ঘরে যা, আমি পিঠা বেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, টুকি তুইও আয় আমার সাথে। তোর সাথে যাবে মানে? আমি টুকিকে কোনো পিঠা দিতে পারবো না। ওই গরিব মেয়েকে একবার খাবার দিলে বারবার খেতে চাইবে। মা, তুমি এমন বলছো কেন? টুনি মাসি কিছু রান্না করলে আমাকে দিয়েই খায়, টুকিকে একটা পিঠা দিলে কি এমন হবে মা? চুপ কর, তোকে এত বড় বড় কথা বলতে হবে না। আমি যা বলছি তাই হবে, তুই ঘরে যা। এরপর কনক ঘরে চলে যায় আর টুকি মন খারাপ করে তার বাসায় চলে আসে। কি রে মা টুকি, তুই আজকে খেলা শেষ করে এত তাড়াতাড়ি আসলি যে? কি হয়েছে রে মা, তোর মন খারাপ লাগছে? কি হয়েছে আমাকে বল। জানো মা, কাকিলি মাসি আমাকে একটা পিঠাও দেননি, উল্টো আমাকে অনেকগুলো কথা শোনালো। আচ্ছা ঠিক আছে রে মা, তুই আর মন খারাপ করে থাকিস না। শীত তো পড়েছে, আমি কাল থেকে শীতের পিঠার দোকান দিব, তখন তুই তোর ইচ্ছে মতো পিঠা খাস। মা, সত্যি বলছো মা? তুমি কাল থেকে পিঠার দোকান দিবে? ইয়ে, কি মজা কি মজা! আমি তাহলে নানান ধরনের পিঠা খেতে পারবো। হয়েছে রে মা টুকি, হয়েছে। তোকে আর এত খুশি হতে হবে না। এখন চল আমার সাথে, খেজুরের রস পারবো। আচ্ছা ঠিক আছে মা, চলো। এরপর টুনি আর টুকি খেজুর গাছের কাছে চলে আসে আর খেজুর রস পেরে তার বাসায় চলে যায়। আর এভাবে সেই দিন চলে যায়। পরের দিন টুনি নানান ধরনের পিঠা তৈরি করে। মা টুকি, আমার তো পিঠা বানানো শেষ, তুই কনককে ডেকে এনে একসাথে পিঠা খা। আমি আবার বাজারে যাব পিঠা বিক্রি করতে। আচ্ছা ঠিক আছে মা, আমি কনককে এক্ষুনি ডেকে আনছি। এরপর টুকি কনকদের বাসায় চলে যায়। কনক, কনক, পাশে আছিস? রে টুকি বল, এভাবে ডাকছিস কেন? খেলতে এসেছিস নাকি রে টুকি? না যে কনক, আমি খেলতে আসিনি। মা অনেক ধরনের পিঠা তৈরি করেছে, তাই মা তোকে পিঠা খাওয়ার জন্য আমাদের বাসায় ডাকছে। চল এখন আমার সাথে চল। দাদা টুকি, আমি একটু মাকে বলে আসি। মা, মা, টুনি মাসি অনেক পিঠা বানিয়েছে, আমাকে পিঠা খাওয়ার জন্য টুনি মাসি ডেকেছে, আমি গেলাম মা। এরপর টুকি আর কনক টুনির বাসায় চলে যায়। টুনি পিঠা বানিয়ে আমার সন্তানকে খেতে ডাকছে, আর আমি কিনা সেদিন টুকিকে পিঠা দেইনি। আসলে রে টুনি, তুই অনেক ভালো, তুই আমার চোখ খুলে দিয়েছিস। এখন থেকে আমি আর কোনো হিংসামি করব না। এরপর টুনি কনক আর টুকিকে অনেক পিঠা দেয় আর তারা মজা করে পিঠা খায়। টুকি আর কনক, তোরা বাসাতেই খেলা কর, আমি এখন বাজারে যাই। আচ্ছা মা। এরপর টুনি সবগুলো পিঠা নিয়ে বাজারে চলে যায়। পিঠা নিয়ে যান, পিঠা, শীতের গরম গরম পিঠা। এসো এসো দাদারা দিদিরা, পিঠা নিয়ে যাও, পিঠা নিয়ে যাও। বাহ টুনি, শীতের সময় গরম গরম পিঠা নিয়ে বসেছিস। শীতের পিঠা তো তাহলে খেতেই হয়। দে দে টুনি, আমাকে গরম গরম পিঠা দে। হ্যাঁ ময়ূরী দিদি, এক্ষুনি দিচ্ছি। এরপর টুনি ময়ূরীকে গরম গরম পিঠা দেয় আর ময়ূরী মজা করে পিঠা খায়। শীতের পিঠা খাওয়ার মজাই আলাদা রে টুনি, তোর হাতের পিঠা তো একদম সুস্বাদু, খালি খেতেই মন চায়, খেতেই মন চায়। এভাবেই বনের পাখিরা একে একে সবাই টুনির কাছ থেকে শীতের পিঠা নেয়। টুনির অনেক ভালোই বেচা কিনা হয়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। একদিন শিয়াল টুনির বাসার সামন দিয়ে যাচ্ছিল। লো 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 লো, শীত এসেছে, শীত এসেছে। ও মা, টুনির বাসার সামনে তো খেজুর গাছ। এই শীতের দিনে খেজুর রস খেতে যা মজা পাবো, তাহলে আমি রাতে এসে খেজুর রস চুরি করে খাবো। হা, 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 হা। এই শীতের দিনে বাজারে যেতে ইচ্ছেই করে না। এত শীতের কারণে শরীর অনেক কাঁপতে থাকে, কিন্তু কোনো উপায় নেই। এই পিঠা বিক্রি না করলে আমরা কি করে খাবো? না, বাজারে যাই, এই পিঠাগুলো আবার বিক্রি করতে হবে। এরপর টুনি পিঠা নিয়ে বাজারের দিকে রওনা হয়।
আর যেতে যেতে টুনি এক ভিক্ষুককে দেখতে পায়। এ কি, এই ভিক্ষুকটা মাটিতে বসে আছে কেন? হয়তো ওনার খিদে পেয়েছে। আমি বরং ওনাকে কিছু পিঠা খেতে দেই। এরপর টুনি সেই ভিক্ষুকের কাছে চলে যায়। দাদা, আপনি নিশ্চয়ই অনেক ক্ষুধার্ত। এই নিন দাদা, এই পিঠাগুলো খান। ধন্যবাদ টুনি, তুই আমার অনেক উপকার করলি। আমার প্রচুর খিদে পেয়েছিল। সুখী হ রে টুনি, সুখী হ। এরপর টুনি বাজারের দিকে রওনা দেয়। আর যেতে যেতে এক পর্যায়ে বাজারে চলে আসে আর সব পিঠা বিক্রি করে তার বাসায় চলে যায়। আর এভাবেই সময় গড়াতে গড়াতে রাত হয়ে আসে। শিয়ালও খেজুরের রস চুরি করার জন্য টুনির খেজুর গাছের কাছে চলে আসে। এই রাতে তো সবাই ঘুমিয়েছে, তবুও আমাকে খুব সাবধানে পারতে হবে, যেন কেউ বুঝতে না পারে। এরপর শিয়াল লাঠি দিয়ে যেই না রসের হাড়ি পাড়তে ধরে, অমনি সেই রসের হাড়ি মাটিতে পড়ে যায়। এ মা, রসের হাড়িটা মাটিতে পড়ে গেল। এখন আমি কি খাবো? কেউ আবার টেরই পেল নাকি? এখানে থাকা ঠিক হবে না, আমি বরং কাল আবার এসে পারবো। এরপর শিয়াল সেখান থেকে চলে যায়। আর এভাবেই রাত থেকে সকাল হয়ে আসে। এ কি, রসের হাড়ি এভাবে ভেঙে পড়ে আছে কেন? আজকে আমি কি দিয়ে পিঠা বানাবো? কে আমার এত বড় সর্বনাশ করলো? এরপর টুনি মাথায় হাত দিয়ে কান্না করতে থাকে। আর কালুও সেখানে আসে। কি হয়েছে রে টুনি, তুই এভাবে কান্না করছিস কেন? আর বলো না কালু দাদা। এরপর টুনি কালুকে সব কথা খুলে বলে। কে তোর এত বড় সর্বনাশ করলো? টুনি, তুই কাঁদিস না, চল আমরা মোড়ল মশাইকে বিচার দেই। হ্যাঁ কালু দাদা, তাই চলো। এরপর কালু আর টুনি মোড়লের বাসায় চলে যায় আর সব কথা খুলে বলে। কি, কার এত বড় সাহস আমাদের বনে এসে চুরি করে? আজ রাতে আমরা গাছ পাহারা দিব আর সেই চোরকে শাস্তি দিব। এরপর তারা গাছ পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর রাত হতেই শিয়াল খেজুরের রস চুরি করার জন্য গাছের কাছে আসে আর রস পাড়তে ধরে। টুনি, চোর তো মনে হচ্ছে রস পাড়ছে, চল এখন ধরি। হ্যাঁ মোড়ল মশাই, চলুন। এরপর সবাই শিয়ালকে ধরে ফেলে। কি, কে তোমরা? ছাড়ো, আমাকে ছেড়ে দাও। শয়তান শিয়াল, তুই তাহলে কালকে খেজুর রস চুরি করতে এসেছিলি? শিয়াল রস চুরি করেছে, চুরির শাস্তি তো তোকে পেতেই হবে। এরপর সবাই লাঠি দিয়ে শিয়ালকে মারতে শুরু করে। তোমরা আমাকে মেরো না, আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন চুরি করব না। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর থেকে যদি আর একবার চুরি করা দেখি, তখন আর তোমাকে ছাড়বো না। এরপর শিয়াল সেখান থেকে চলে যায় আর সবাই তাকে ক্ষমা করে দেয়। আর শিয়ালকে কখনোই চুরি করতে দেখা যায় না। দেখলে তো বন্ধুরা, চুরি করলে চুরি করার শাস্তি কত ভয়ানক হতে পারে। চুরি করলে নিজের জীবনের ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই আমাদের চুরি করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।